জিয়াউর রহমান আমার পাশে ছিলেন, আমার শ্বশুর জিয়াউর রহমানের সময় থেকে রাজনীতি করে। আমরা সব সময় তো বিএনপি ছাড়া তো আমাদের কোনো গতি নেই, আমরা কোথাও গিয়ে দাঁড়াতে পারতাম না এই 17 বছরে। আমরা অনেকে বিএনপি পরিচয় শুনলেই তাদের উপরে অত্যাচার শুরু হতো, কিন্তু আমরা তো শেখর, আমরা তো পারবো না। আমরা জিয়া পরিবার, ম্যাডামের রাজনীতি আমরা করে আসছি। আমরা স্টুডেন্টরা পাশ করে যে চাকরি পাই না, চাকরি আই জাস্ট গ্র্যাজুয়েটেড, আমাকে বলা হচ্ছে যে তোমার অভিজ্ঞ কত দিনের। ভাই আমি মাত্র গ্র্যাজুয়েট করেছি, আমার অভিজ্ঞতা কিভাবে থাকবে? তোমরা চান্স দিলে সে না আমি অভিজ্ঞতা অর্জন করব। আমি খন্দকার দেলোয়ার হোসেন জুনিয়র আলভি। ওর নামও খন্দকার দেলোয়ার হোসেন। আমি লন্ডন থেকে পড়ালেখা করে এসেছি। তো আমার বাবা 2018-তে নির্বাচন করেছিল। তো হয়তো তিনি যদি বেঁচে থাকতো আজকে, তিনি যদি বেঁচে থাকতো আজকে, তাহলে সেই হয়তো ইলেকশন করতো। আমি প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন, তার পুত্রবধূ অ্যাডভোকেট খন্দকার আব্দুল হামিদ ডাবলু, আমার হাজব্যান্ড। আমি তার সহধর্মিণী। আজকে আমি সে তো নাই, 2024-এর 16 জুলাই সে গত হয়েছেন। তো যাই হোক, সে থাকলে সেই করতো, সেই করতো। আমি তার সহধর্মিণী হিসাবে সবসময় তার সাথে রাজনীতিতে সক্রিয় ছিলাম, তার পাশে ছিলাম, তার সাথে ছিলাম, সবসময় ছিলাম। 1-11 থেকে এই পর্যন্ত আমরা মানে অনেক কিছুই তো আমাদের উপর দিয়ে গেছে। ফ্যাসিস্ট সরকার আমাদের সাথে কি করেছে সেটা আপনাদের সবাই অবগত। তারপর জুলাই যুদ্ধে আমরা সক্রিয় ছিলাম। আমার 2টা ছেলে তখন ছোট ছোট, তাদেরও অনেক কিছু পোহাইতে হয়েছে। হ্যাঁ, ধরেন ওদেরকে আওয়ামী লীগের অনেক মামলা ওদেরকে খেতে হয়েছে। তারপরে ওদেরকে এমনও করেছে, আমার ছেলে লন্ডনে, আমার আরেক ছেলে ল পড়ে, ও ব্যারিস্টারি পড়ে লন্ডনে, ওরা নাকি কিশোর গ্যাংয়ের লিডার। ওদেরকে এই নিয়ে ওদেরকে মামলা দিয়ে আমার বাসায় পুলিশ এনকাউন্টার, এদেরকে কত কিছু যে আমাদের উপর দিয়ে ঝড় গিয়েছে সেটা আল্লাহ পাক জানে আর আমরা জানি। হ্যাঁ, তো সেটাই তো তখন থেকে। তো যাই হোক, এখন তো আমার হাজব্যান্ড থাকলে সেই করতো, সে নির্বাচন করতো। সে 2018-তে নির্বাচন করেছে। হ্যাঁ, তারপরে সে এখন নাই বিধায় আমি আল্লাহর রহমতে আসলাম মহিলা সংরক্ষিত আসনের নমিনেশন পেপারটা কিনতে। আমার বিশ্বাস, আমার ধারণা, ইনশাল্লাহ তারেক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। আমাদের যে চেয়ারম্যান তারেক রহমান, সে আমার হাজব্যান্ড যখন অসুস্থ ছিলেন তখন সে আমার হাজব্যান্ডের খোঁজ খবর নিতেন। তারপর একদিন তার সাথে আমার কথা হলো, সে বলল যে বোন তুমি টেনশন করো না, ইনশাল্লাহ আমি আছি, ডাবলুকে নিয়ে তোমার কোনো টেনশন নেই, আমি তোমার পাশে আছি, তুমি কোনো টেনশন করো না। তো ওইটা আমি বুকে ধারণ করে রেখে দিছি। আমার বিশ্বাস ম্যাডাম খালেদা জিয়া যেমন আমাদের পাশে ছিলেন, জিয়াউর রহমান আমার পাশে ছিলেন, আমার শ্বশুর জিয়াউর রহমানের সময় থেকে রাজনীতি করে। আমরা সব সময় তো বিএনপি ছাড়া তো আমাদের কোনো গতি নেই, আমরা কোথাও গিয়ে দাঁড়াতে পারতাম না এই 17 বছরে। আমরা অনেকে বিএনপি পরিচয় শুনলেই তাদের উপরে অত্যাচার শুরু হতো, কিন্তু আমরা তো শেখর, আমরা তো পারবো না। আমরা জিয়া পরিবার, ম্যাডামের রাজনীতি আমরা করে আসছি, আমরা করছি। তো আমরা তো সারা জীবন আমৃত্যু করবো, আমরা মরে গেলেও আমরা কখনো বিএনপির বাইরে যেতে পারবো না। হ্যাঁ, তারপর সবসময় আমার উপর দিয়ে অনেক ঝড় গেছে আমার হাজব্যান্ডের সাথে। আমি তো সবসময় আপনার, উনি পালায় থাকছে, ওনার সাথে আমাদের জানেন তো একটা পরিবারের কতটা প্রভাবিত হয়। হ্যাঁ, ওয়াইফের উপরে, বাচ্চাদের উপর দিয়ে তারা সবাই সাথে বাবার সাথে পালিয়ে থাকতো। বাবার সাথে আমরা এমনও দিন গেছে, আমরা বেড়ার ঘরেও থেকেছি গাজীপুরে। যাই হোক, আল্লাহ আমাদের উপর সহায় থাকবে ইনশাল্লাহ। ক্ষমতার মালিক আল্লাহ, আমি না, কেউ না। আমাকে চেয়ারম্যান মূল্যায়ন করবে, এটুকু আমার বিশ্বাস। আমি ডাবলুর সহধর্মিণী, আমার অনেক ত্যাগ তিতিক্ষা আছে, ইনশাল্লাহ আমার প্রতি মূল্যায়ন করবে, এটা আমার বিশ্বাস। আমার ত্যাগের বিষয়টা তো আছেই। হ্যাঁ, ওইখান দিয়ে বলতে গেলে তো আমাদের কী পরিমাণ ত্যাগ সেটা তো জানেন, আমাদের পরিবারের কী পরিমাণ ত্যাগ। আর সেই ত্যাগের আব্বাকে তো অনেক কিছু সহ্য করতে হয়েছে তার জন্য। তারপরে এসে তার সন্তান খন্দকার আব্দুল হামিদ ডাবলু, সে সাংগঠনিক ছিলেন, সে নির্বাহী কমিটির মেম্বার ছিলেন, সে রাজনীতিতে সবসময় সক্রিয় ছিলেন। তার পাশাপাশি আমরাও সক্রিয় ছিলাম। এই জন্য আমরা যে এত ত্যাগ তিতিক্ষা আমরা করেছি, আমাদের দিবে না, মূল্যায়ন করবে না? তাদেরকে তো মূল্যায়ন করা উচিত, ইনশাল্লাহ করবে, এটা আমার বিশ্বাস। আমি নদী ভাঙন নিয়ে কাজ করব, দেশের স্বার্থে তো কাজ করবই। মানিকগঞ্জ 1 আসনের আমাদের ওখানে নদীর অনেক মানে আপনার নদী ভেঙে যায়, অনেক অভাবী আছে, অনেক নারীদের নিয়ে কাজ করব, মহিলাদের পাশে থাকবো, জনগণের পাশে থাকবো, দেশের জন্য কাজ করব, দেশের কল্যাণের জন্য কাজ করব যদি সুযোগ পাই। আর দল যেটা বলবে, জল যে দায়িত্ব দিব সেটা তো করবে।
করবো ইনশাল্লাহ, সেটাই আমাদের কাজ। হ্যাঁ, এটা তো আমাদের সবার দাবি। এটা আমাদের মন্ত্রী বলেছে, তার পরিকল্পনা সে ওখান দিয়ে করবে, আর তার পাশে থেকে আমরা সবাই কাজ করবে। আর এটা দলের সিদ্ধান্তর ব্যাপার, দল সিদ্ধান্ত নিলে আমরা তো অবশ্যই থাকবো ওখানে। তো জনগণের পাশে আমরা সবসময় থাকবো, জনগণ যেটা বলবে সেটাই তো হবে ইনশাল্লাহ। তো ওটা তো করুন একটা বিষয়। আসলে আমাদেরও উচিত কি, আমাদের ড্রাইভারদের, আমাদের প্রত্যেকের সচেতন থাকা উচিত। প্রত্যেকের উচিত ছিল ওই বাস থেকে যখন বাসটা ফেরিতে উঠবে তখন বাস থেকে নেমে যাওয়া। এটা অ্যাকচুয়ালি প্রথম বিষয়। হ্যাঁ, ওইটা আমি শুনলাম যেটা, যে ড্রাইভার লাভ দিয়ে নেমে গিয়েছে, বাট জনগণ কিন্তু যারা যাত্রী তারা কিন্তু সবাই চলে গেল। হ্যাঁ, তো সবাই যদি তখন সতর্ক হয়ে নেমে যেত, হ্যাঁ, বাসটা যখন ফেরিতে উঠবে তখন সবাইকে নেমে যাওয়া উচিত, তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না হয়তোবা। এই জন্যই ওইখানে একটা পদ্মা সেতুর সবার, আমাদের মানিকগঞ্জবাসীর দাবি। ইনশাল্লাহ আমরা যদি দল চায় আমরা এটা বাস্তবায়ন করব পাশে থেকে ইনশাল্লাহ। আসলে আমি নিজে একজন এখন স্টুডেন্ট। আমার ফার্স্ট অফ অল, আমরা যেটা না বললে নাই যে আমরা জুলাই রেভলিউশনে উই আর প্রিটি অ্যাক্টিভ। আমরা অ্যাক্টিভলি আমার মা সহকারে আমরা জুলাই আন্দোলনে ফেসিস শেখ হাসিনা বিরোধী অনেক কার্যক্রম করেছি, যেটা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশিত আছে। সো আমি বলবো যে ফার্স্ট অফ অল আমার বাংলাদেশের স্টুডেন্ট নিয়ে আমার একটা পরিকল্পনা আছে, যে আপনারা দেখতে পারেন এটা পসিবল আমাদের এককভাবে হবে না কিনা, কারণ এটা আমার লং টার্ম একটা পরিকল্পনা। যে আপনারা দেখতে পারেন যে আমরা এত টাকা পয়সা সময় খরচ করে আমরা গ্র্যাজুয়েট করে আমরা চাকরি পাই না। চাকরির কিন্তু সারা বাংলাদেশ ইটস আ ভেরি বিগ প্রবলেম যে আমরা চাকরি পাচ্ছি না। আমার পরিকল্পনা যে এটা মার পাশাপাশি, মা হলে তো ইটস আ ফার্স্ট টু গো রাইট, মা হলে পাশাপাশি আমার ভাইকে নিয়ে আমার পরিকল্পনা যে আমরা স্টুডেন্টরা পাশ করে যে চাকরি পাই না, আই জাস্ট গ্র্যাজুয়েটেড, আমাকে বলা হচ্ছে যে তোমার অভিজ্ঞ কত দিনের। ভাই আমি মাত্র গ্র্যাজুয়েট করেছি, আমার অভিজ্ঞতা কিভাবে থাকবে? তোমরা চান্স দিলে সে না আমি অভিজ্ঞতা অর্জন করব। আমাকে অভিজ্ঞতা অর্জন করার চান্স দিচ্ছ না। সো আমি এই কালচারটা বন্ধ করে যে নতুনদের একটা চান্স দেওয়া হোক। হ্যাঁ, পাশাপাশি আমি বলতে চাই যে নতুনদের স্যালারি যদি রিলেটিভলি কম করা হয়, ওই ট্রেনিং পিরিয়ডে 3 মাসের জন্য কম করা হোক, তারপর উনি একটু এক্সপিরিয়েন্স গেলে ধারাবাহিকভাবে বাড়ানো হোক। এইটা নিয়ে আমার একটা পরিকল্পনা আছে, আমি এখন সব বলবো না। ওইটা আরও ভালোভাবে আমার সাথে ইয়াং জেনারেশনের লোকজনদের নিয়ে আমি একটা পরিকল্পনা করে আগাবো ইনশাআল্লাহ। আমি খন্দর দেলোয়ার হোসেন জুনিয়র আলভি। ওর নামও খন্দকার দেলোয়ার হোসেন। আমি লন্ডন থেকে পড়ালেখা করে এসেছি। তো আমার বাবা 2018-তে নির্বাচন করেছিল। তো হয়তো তিনি যদি বেঁচে থাকতো আজকে, তিনি যদি বেঁচে থাকতো আজকে, তাহলে সেই হয়তো ইলেকশন করতো। ইলেকশন পর তার সাথে আমরা আগাতাম, আমরা আরও অনেক কিছু করতাম। তো সেই জিনিসটা ইনকমপ্লিট, সেই ইনকমপ্লিট জিনিসটা যাতে আমরা পূরণ করতে পারি, অনেক আমাদের প্ল্যানিং আছে। সেটাই আমরা করব মাকে নিয়ে। যেমন মা বলল নদী ভাঙ্গন নিয়ে, নদী ভাঙ্গন এই জিনিসটা খুবই, ইটস আ ভেরি ক্রিটিক্যাল থিং আমাদের মানিকগঞ্জে। তো এটা নিয়ে আমরা কাজ করব, সাথে আমার মা নারীদের নিয়ে কাজ করব। তারপর আমার ভাই যেটা বললো স্টুডেন্ট, সব কিছু এগুলো আমরা করবো, আমরা আগাবো ইনশাল্লাহ।